মিও তাড়াতাড়ি করে উঠে বলে, আমি অনেক দুঃখিত, আমাকে ক্ষমা করে দিন। সুরুকি বলে, এখানে ক্ষমা চাওয়ার কিছুই নেই। সবচেয়ে ভালো কথা এটাই যে আপনি কোনো রকম আঘাত পাননি। তখন হাজুকি এসে তাকে বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সাহায্য করার জন্য। সুরুকি মিওকে বলে, আপনি নিজের খেয়াল রাখবেন, এখন আমি চলে যাচ্ছি। এটা বলে সে চলে যাচ্ছিল। হাজুকি আর মিস ইউরি বলে, তুমি কি সত্যি ঠিক আছো? তোমার নিজের খেয়াল রাখতে হবে। এটা শুনে সুরুকি মিওর দিকে তাকিয়ে বলে, তোমাকে অবশ্যই নিজের খেয়াল রাখতে হবে, কারণ তুমি নিজেও জানো না তুমি কতটা স্পেশাল। পরের দৃশ্যে আমরা দেখি সন্ধ্যাবেলা কুডো দৌড়াতে দৌড়াতে হাঁপাইতে হাঁপাইতে বাড়িতে এসে দেখে মিও ঘুমাচ্ছে। কুডো বলে, মিওর এত বেশি পরিশ্রম করার কোনো প্রয়োজন ছিল না। তখন কুডো আর হাজুকি একসাথে কথা বলতে থাকে। হাজুকি বলে, মিও রাতের বেলা যেই ভয়ানক স্বপ্ন দেখে এটার কি এই কারণ হতে পারে যে কেউ একজন মিওর উপরে কোনো জাদুটোনা করার চেষ্টা করছে? কুডো বলে, এরকম কাজ শুধুমাত্র একজন উসুবা করতে পারে, কিন্তু কেউ যদি এরকম করত তাহলে বাড়ির বাহিরে যেই বন্ধন রয়েছে ওইটা ভেঙে যেত। কেউ বাহির থেকে ভিতরে এসে এরকম কিছু করবে এটার সম্ভাবনা খুবই কম। তাছাড়া আমি এই কয়েকদিনে মিওর বিষয়ে যেই কয়টা ইনফরমেশন বের করেছি ওইটা দেখে আমি এটা শিওর হয়েছি যে মিও উসুবা বংশের মেয়ে। এটা শুনে হাজুকি অবাক হয়ে যায়। কুডো বলে, মিওর মা সাইমোরি বংশে বিয়ে করেছিলেন, কিন্তু তার আগে সে একজন উসুবা বংশের মেয়ে ছিলেন, যেই বংশটা সুপার ন্যাশনাল এবিলিটির জন্য জানা যায়। কিন্তু এটার পরেও মিওর কাছে কোনো সুপার ন্যাশনাল এবিলিটি নেই। যদি আমরা এটা মেনে নেই যে মিওর শরীরে উসুবা বংশের রক্ত রয়েছে, তাহলে এটাও হতে পারে যে তার শরীরে এই রক্তের একটা খারাপ প্রভাব পড়ছে। হাজুকি বলে, আমি বুঝতে পারছি না যে এখন এই সমস্যা কেন হচ্ছে। কুডো বলে, এটা আমিও জানি না, আর যত যাই হোক আমি এর চেয়ে বেশি এখনো পর্যন্ত তথ্য সংগ্রহ করতে পারিনি। হাজুকি জিজ্ঞাসা করে, মিও কি এই বিষয়ে কিছুই জানে না? কুডো বলে, না, মিও ছোটবেলাতেই তার মাকে হারিয়ে ফেলেছিল, তাই আমার মনে হয় না সে জানে যে তার শরীরে উসুবা বংশের রক্ত রয়েছে। আর আমি যদি মিওর সাথে এই বিষয়ে কথা বলতে চাই তাহলে সে আমাকে কিছুই বলবে না, সে মনের কথা মনের ভিতরেই আটকে রাখবে। হাজুকি বলে, আমরা যেন চিন্তা না করি সেজন্য সে আমাদের কিছুই বলে না, কিন্তু সে আমাদের সাথে মন খুলে কথা বললে অনেক ভালো হতো। অন্যদিকে রাতের বেলা জঙ্গলে একটা লোক যখন হেঁটে যাচ্ছিল তখন তার সামনে অনেকগুলো ডেভিল চলে আসে আর ওই লোকটার উপর আক্রমণ করে। এই খবরটা যখন কুডোর কাছে আসে তখন গোডো বলতে থাকে, জঙ্গলের ভিতরে যেই অভিশপ্ত জায়গা রয়েছে ওইখানে একটা লোকের উপর অনেক ভয়ানকভাবে আক্রমণ হয়েছে। ওই লোকটা এই মুহূর্তে অজ্ঞান অবস্থায় রয়েছে, আর লোকটার শরীরে যেরকম আঘাত রয়েছে এবং তাকে যেই জায়গায় পাওয়া গিয়েছে এটা দেখে স্পষ্ট যে এই লোকটার উপরে ডেভিলরাই আক্রমণ করেছিল। কুডো বলে, তার মানে ওই ডেভিলগুলো আমাদের এত কাছে চলে এসেছে। গোডো বলে, আমাদের সম্পূর্ণ ধারণা ভুল ছিল, শাহী মন্ত্রণালয় এই ডেভিলগুলোকে কখনোই হ্যান্ডেল করতে পারবে না। কুডো বলে, যদি এরকমই চলতে থাকে তাহলে ডেভিলগুলো খুব শীঘ্রই রাজধানীর উপরে আক্রমণ করবে। অন্যদিকে আমরা মিওকে দেখি, সে আবারও ভয়ানক স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠে আর বলে, আমি এরকম ভয়ানক স্বপ্ন দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছি, এরকম স্বপ্ন আসা বন্ধ হচ্ছে না কেন? মিও রেডি হওয়ার সময় ভাবতে থাকে, আমার মিস হাজুকির মতো হতে অনেক বেশি সময় লাগবে, আর যবে থেকে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম তবে থেকে সে আমাকে বেশি একটা শেখানোর চেষ্টাও করছে না, মনে হচ্ছে আমি আরো পিছিয়ে যাচ্ছি। উনার কাছ থেকে শেখার এই গোল্ডেন সময়টাকে আমি এভাবে নষ্ট করতে পারি না। তারপর কুডো মিওকে কল করে বলে, আমি অনেক দুঃখিত, আমাকে আজকে রাতেও সারা রাত কাজ করতে হবে। মিও বলে, তাহলে আমি দুপুরের খাবার বানিয়ে আপনার জন্য নিয়ে আসছি। কুডো বলে, না, এটার কোনো প্রয়োজন নেই, তুমি চিন্তা করো না, তুমি বাড়িতে থেকে আরাম করো। তাছাড়া তোমার এখন কেমন লাগছে, তুমি কি ভালো অনুভব করছো? মিও বলে, হ্যাঁ, আমি একদম ভালো আছি, আপনি আমাকে নিয়ে একদমই চিন্তা করবেন না। মিওর সাথে কথা শেষ করে কুডো সবার সাথে কথা বলতে থাকে। গোডো বলে, ডেভিলদের আচার আচরণ দেখে মনে হচ্ছে তারা শাহী রাজধানীর দিকে এগিয়ে আসছে এবং তারা আমাদের উপর বিদ্যুতের মতো ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি গ্রহণ করছে। কুডো জিজ্ঞাসা করে, শাহী মন্ত্রণালয় থেকে কোনো খবর এসেছে? ওকাইতো বলে, না, আমরা তাদের আপডেট পাওয়ার জন্য অপেক্ষা করছি, কিন্তু তারা ঠিকমতো কিচ্ছু না করে কচ্ছপের গতিতে এগিয়ে যাচ্ছে।
কুডো বলে তাহলে আমাদের রাজধানীর চারদিকে একটা সুরক্ষা কবচ তৈরি করতে হবে। এটার জন্য তাদের কাছ থেকে দ্রুত অনুমতি নিয়ে নাও। উকাইতো বলে আমি নিজে মন্ত্রণালয়ে যেয়ে এই বিষয়ে কথা বলবো। আপাতত তুমি সৈন্য তৈরি করো। ওইদিকে মিও, মিস ইউরি আর হাজুকি তারা তিনজন একসাথে খাওয়া দাওয়া করতে বসে। মিস ইউরি বলে আমি তো ভেবেছিলাম আজকের সমস্ত খাবার আমি রান্না করব, কিন্তু আমি এসে দেখি যে রান্না অলরেডি হয়ে গিয়েছে। হাজুকি বলে তোমার এত দুর্বল অবস্থায় এত কাজ করা একদমই উচিত না। মিও বলে না, আমি এখন আগের থেকে অনেক ভালো আছি। তারা একসাথে খাওয়া দাওয়া শুরু করলে মিওর হাতের রান্না খেয়ে সবার অনেক ভালো লাগে। হাজুকি বলে আমি তো সারা জীবনেও তোমার মতো এত সুন্দর রান্না কখনোই করতে পারবো না। রান্নায় আমি একদম জিরো। এমনকি স্কুলে যখনই রান্নার প্রতিযোগিতা বা রান্নার ক্লাস হতো আমি সবসময় ফেল করতাম। একবার তো আমি রান্না করতে করতে আমার আঙ্গুল কেটে ফেলেছিলাম আর আমি কিছু বুঝতেও পারিনি। মিস ইউরি বলে আর এটার জন্যই বিয়ের পর আপনার অনেক কষ্ট করতে হয়েছিল। হাজুকি বলে এসব পুরনো কথা বাদ দাও এখন। আমি আমার কর্মের জন্য অনেক আফসোস করি। আমার বিয়ে ভেঙে যাওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় আফসোস। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার মাত্র 17 বছর বয়স ছিল। আমার স্বামী অনেক ভালো ও অনেক সুন্দর মনের একজন মানুষ ছিলেন। আমি সত্যিই অনেক খুশি ছিলাম, কিন্তু ওনার পরিবারের সাথে আমার একদমই মেলামেশা হয়নি। আমার তখন অনেক কম বয়স ছিল আর আমি ঘরের কাজকামও ভালো মতো করতে পারতাম না। আমার স্বামী সবসময় আমাকে অনেক সান্ত্বনা দিতেন, কিন্তু একদিন কথা বলতে বলতে আমরা একটু বেশি ইমোশনাল হয়ে যাই আর আমাদের ঝগড়া লেগে যায়, যার জন্য আমরা ডিভোর্স নিয়ে নেই। তারপরে আমি আবারও এখানে চলে আসি। আর যখন আমার মাথা ঠান্ডা হয় তখন আমি বুঝতে পারি যে আমি কত বড় একটা ভুল করেছি। আমি আবারও ফিরে যেতেও পারছিলাম না, আর সবশেষে আমার এমন মনে হচ্ছিল আমি সবকিছু হারিয়ে ফেলেছি। হাজুকি মিওকে বলে আমার তোমার একটা বিষয়ে অনেক ভালো লাগে, সেটা হলো তুমি যেই বিষয়ে দুর্বল ওই বিষয় থেকে কখনোই মুখ ফিরিয়ে নাও না। তুমি শক্ত হয়ে দাঁড়িয়ে থেকে সমস্যার মোকাবেলা করো। তুমি সবসময় তোমার মনের কথা শুনবে আর যাই ভাববে সেটা ঠান্ডা মাথায় ভাববে, তাহলে তোমার ভবিষ্যতে তোমাকে কখনোই আফসোস করতে হবে না। তুমি একটু ভালোভাবে ভেবে দেখো যে তুমি তোমার জীবনে সবচেয়ে বেশি কি চাও। এটা শুনে মিও মনে মনে ভাবে আমি জানি না আমি কি চাই। আসলে আমি যোগ্য হতে চাই। আমি মিস হাজুকির মতো হয়ে মিস্টার কুডোর জন্য একজন যোগ্য স্ত্রী হতে চাই। মিও তাদেরকে বলে আমার জীবন কেমন হওয়া উচিত এই বিষয়ে আমি কখনো চিন্তা ভাবনাই করিনি, কিন্তু একটা বিষয়ে আমার সিদ্ধান্ত একেবারে ফাইনাল। সেটা হলো আমি সারা জীবন এখানে থাকতে চাই মিস্টার কুডোর সাথে। এটা শুনে তারা অনেক খুশি হয়ে যায়। পরের দৃশ্যে আমরা রাতের বেলা কুডো ও তার গুপ্তচরকে গাড়ির ভিতরে দেখতে পাই। গুপ্তচর বলে আমি ভাবতেও পারিনি যে রাজধানীর সমস্ত উসুবাকে খুঁজতে আমার এত কষ্ট করতে হবে। কুডো বলে তুমি ভালো কাজ করেছো, কিন্তু এখনো তুমি তোমার ইনভেস্টিগেশন চালিয়ে যাও। রাতে কুডো আর মিও একসাথে বসে আকাশের চাঁদ দেখতে দেখতে কথা বলতে থাকে। কুডো বলে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, কারণ ইদানিং আমি অনেক ব্যস্ত রয়েছি, তোমার সাথে সময় কাটানোর সময়ই পাচ্ছি না। মিও বলে কোনো ব্যাপার না, আমার কোনো অভিযোগ নেই। কুডো বলে তোমাকে কি কোনো বিষয় বিরক্ত করছে? মিও মুচকি হেসে বলে একদমই না। আচ্ছা, আপনার মিস হাজুকিকে কেমন লাগে? আপনি তো ওনার বিষয়ে কখনোই কোনো কথা বলেন না। কুডো বলে আমি কখনোই আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে তোমাকে কখনোই কিচ্ছু বলিনি। আমার বোনের সাথে ছোটবেলা থেকেই আমার সম্পর্ক মোটামুটি ভালো। তুমি তো দেখেছো যে সে চিৎকার, চেঁচামেচি আর হাল্লাগুল্লা অনেক বেশি পছন্দ করে। এটার জন্য আমি মাঝে মাঝে তার উপর বিরক্ত হয়ে যাই, কিন্তু এতে সম্পর্ক কখনোই খারাপ হয়নি। আমরা ছোটবেলা থেকেই একই পরিবেশে বড় হয়েছি, তাই আমরা অনুভব করতে পারি যে আমাদের একে অপরের মনে কি চলছে, কিন্তু আমাদের স্বভাব একে অপরের থেকে অনেক ভিন্ন। তবে এরপরেও সে মনের দিক দিয়ে অনেক ভালো মনের একজন মানুষ। তুমি কি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো? মিও বলে হ্যাঁ। মিও মনে মনে ভাবে এরকম একজন মানুষের সাথে বড় হওয়াটা সৌভাগ্যের ব্যাপার। আমার জীবনে তো আমি এরকম কাউকেই পাইনি। কুডো মিওকে তার কাছে এসে বসতে বলে। মিও কাছে আসলে কুডো মিওর হাত ধরে বলে তোমার যদি একাকিত্ব অনুভব হয় বা কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলে ফেলো, কথা মনের ভিতরে আটকে রেখো না। তুমি না বললে আমি বুঝবো কিভাবে? মিও বলে আমার একাকিত্ব অনুভব হয় না। কুডো আরেকটু জোর খাটিয়ে আবারও জিজ্ঞাসা করে। এবার মিও হালকা কান্না করে বলে হ্যাঁ,
আমি সারাদিনে অনেক একাকিত্ব অনুভব করি। কুডো মিওকে জড়িয়ে ধরে বলে, তুমি আমাকে আরো একটু ভরসা করো, তোমার মনের কথাগুলো আমার সাথে শেয়ার করো, এতে ছোট হওয়ার কিছুই নেই। তুমি আমাকে যাই বলবে আমি সেটা চুপচাপ শুনবো। নিজের মনের কথা শেয়ার করে হালকা হওয়াটা কখনোই খারাপ কিছু হতে পারে না। পরের দিন মিও বই পড়তে পড়তে ভাবছিল, মিস্টার কুডো অনেক ভালো মানুষ, কিন্তু আমি যদি ওনার স্ত্রী অর্থাৎ মিসেস কুডো হতে চাই তাহলে আমার সবসময় ওনার উপর নির্ভর থাকা যাবে না। আমার নিজেকে শক্তিশালী করতে হবে। আমি যদি নিজের সমস্যাগুলোর সমাধান নিজেই করতে না পারি তাহলে আমি আমার পরিবারকে কিভাবে সামলাবো। তখন বাড়িতে আরাতা সুরুকি আসে। মিও দরজা খুললে সে বলে, এভাবে হঠাৎ করে আসার জন্য ক্ষমা চাইছি। এখন আপনার শরীর কেমন আছে? মিও বলে, হ্যাঁ আমি এখন ভালো আছি। ওই দিন আমাকে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। সুরুকি বলে, মিস্টার কুডো কি এখন বাড়িতে আছেন? মিও বলে, না উনি তো কাজে গিয়েছেন। সুরুকি বলে, আমি তো ভেবেছিলাম উনি হয়তো বাড়িতেই আছেন। আচ্ছা যাই হোক, আপনাকে বিরক্ত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার নাম হচ্ছে আরাতা সুরুকি। আপনার সঙ্গে দেখা করে অনেক ভালো লাগলো। মিও যখন নিজের নাম বলে তখন সুরুকি বলে, হ্যাঁ আপনাকে আমি অনেক ভালোভাবে চিনি, কারণ একসময় পুরো শহরে একটা কথাই প্রচলিত ছিল যে শেষ পর্যন্ত ওই পাথর মনওয়ালা কুডো একটা ভালো মেয়ে পেয়ে গিয়েছে। আর সত্যি বলতে এই পাথর হওয়া মনের কথাটা আমিও বিশ্বাস করি। মিও বলে, আপনি এরকম কেন বলছেন? সুরুকি বলে, আপনাকে দেখে অনেক দুর্বল মনে হচ্ছে, আর ওই দিন মার্কেটেও আপনাকে অনেক দুর্বল মনে হচ্ছিল। আর আপনি এতটা দুর্বল হওয়ার পরেও ওই পাথর মন আপনাকে দিয়ে সারাদিন কাজ করায়। আপনাকে দিয়ে এতটাই কাজ করানো হয় যে আপনি রাস্তায় অজ্ঞান হয়ে যান। এটা কখনোই একজন সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে না। এদিকে আপনি এত অসুস্থ, আর ওইদিকে সে আপনাকে প্রতিদিন কিভাবে কথা বলতে হয়, কিভাবে হাঁটাচলা করতে হয় সেটা শিখাচ্ছে। জোর করে একজন মানুষকে পরিবর্তন করে দেওয়াটা আপনার কোন দিক দিয়ে যুক্তিযুক্ত মনে হয়? মিও বলে, আপনি চুপ করুন, আপনার এগুলো বলার কোনো অধিকার নেই। আমি নিজের ইচ্ছায় পড়াশোনা করতে চেয়েছিলাম, আপনি ওনার বিষয়ে কিচ্ছু বলবেন না। সুরুকি বলে, আমাকে ক্ষমা করে দিন, আমি বলতে বলতে একটু বেশিই বলে ফেলেছিলাম। আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, সেজন্য আমি ক্ষমা চাচ্ছি। সুরুকি মিওর কানে কানে বলে, তবে আপনি চাইলে এখান থেকে আরো ভালো একটা জায়গায় যেতে পারেন। আপনার যদি ঠিক মনে হয় তাহলে আপনি যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা বলে সে তার কার্ড দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে বিকেলবেলা আমরা কুডো ও বাকি সবাইকে দেখতে পাই। সুরুকি কুডোকে বলে, আমরা মন্ত্রণালয় থেকে পারমিশন পেয়ে গিয়েছি, এখন থেকে সমস্ত কন্ট্রোল মিস্টার কুডোর হাতে থাকবে। তাহলে আমরা একবারেই সবকিছু শেষ করে দিব। ডেভিলদের রাজধানীতে পৌঁছানোর আগেই আমাদের তাদেরকে আটকে ফেলতে হবে, কিন্তু এই কাজে আমার আপনার সাহায্যের প্রয়োজন। কুডো আর সুরুকি একসাথে বের হয়। সুরুকি বলে, আমি আজকে দেরি করে আসার জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি, কিন্তু আমি মনে করেছিলাম আপনি আজকে অফ ডিউটিতে আছেন, সেজন্য আমি প্রথমে আপনার বাড়িতে গিয়েছিলাম। আর ওইখানে গিয়ে আমি আপনার হবু স্ত্রী মিওর সাথে দেখা করেছি। উনি আমার সাথে খুবই বিনম্রভাবে ব্যবহার করেছেন। আপনার হবু স্ত্রী হিসেবে আমি ওনার কাছ থেকে এটাই আশা করেছিলাম, কিন্তু আপনি যে এরকম অবহেলার সাথে ওনার দেখাশোনা করেন এটা আমার একদমই পছন্দ হয়নি। মিস মিওকে দেখে অনেক দুর্বল মনে হচ্ছিল, আর এটা শুধু এখন না, ওনাকে অনেক আগে থেকেই দুর্বল মনে হয়। বাজারে যখন উনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন তখন আমি ওনাকে সাহায্য করেছিলাম। আপনার কাছে কি মিস মিওর কোনো গুরুত্ব নেই? ওনার কঠিন সময়ে আপনি ওনার সঙ্গে ছিলেন না, এটাই প্রমাণ করে যে আপনি ওনাকে একদমই গুরুত্ব দেন না। আচ্ছা যাই হোক, এই বিষয়ে আমার কোনো সম্পর্ক নেই। সেজন্য আপনার যদি কখনো মন্ত্রণালয় থেকে কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার যতটা হওয়া সম্ভব আমি আপনাকে সাহায্য করব। এটা বলে সে চলে যায়। তারপর রাতে কুডোর গুপ্তচর তাকে কল করে বলে, সুমি নামের যেই কয়েকজনকে আমি এই পর্যন্ত খুঁজে পেয়েছি তাদের মধ্যে শুধু একজনই এমন একজন রয়েছে যার জন্ম সম্পর্কে কোনো রকম ডকুমেন্ট বা কোনো খোঁজ খবর আমি পাইনি। তার পুরো নাম হচ্ছে সুমি সুরুকি। এটা শুনে কুডো একটু অবাক হয়ে আরাতা সুরুকির দেওয়া এই কার্ডটা হাতে নেয় আর বুঝে যায় যে এই দুজনের নামেই সুরুকি সারনেম রয়েছে, মানে দুজনের মধ্যে কোনো একটা সম্পর্ক অবশ্যই রয়েছে। কুডো বাড়িতে এসে দেখে মিও সুন্দর করে রান্নাবান্না করে গম্ভীর অবস্থায় এখানে দাঁড়িয়ে রয়েছে। কুডো ভাবে আমি ওকে আরাম করতে বলেছিলাম আর ও এগুলো কি করেছে। সে মিওর কাছে এসে বলে, আমাকে বলো তুমি এত দুর্বল কেন হয়ে যাচ্ছ, তোমার কি হয়েছে সেটা আমাকে ভালোভাবে বুঝিয়ে বলো। কেন তুমি অজ্ঞান হয়ে যাওয়ার কথাটা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে?
আমি তোমার রাতের বেলা খারাপ স্বপ্ন দেখার বিষয়েও সবকিছু জানি। আমি প্রত্যেকটা রাতেই তোমার ঘুমের মধ্যে চিৎকারের শব্দ শুনতে পাই। তোমাকে কতবার বলেছি যে তোমার মনে যা রয়েছে সেটা তুমি আমাকে সুন্দরভাবে বুঝিয়ে বলো, কিন্তু এত সময় পার হয়ে যাওয়ার পরেও তুমি আমাকে কিছুই বলোনি। আমি কি এইটুকু ভরসার যোগ্য নই? মিও বলে, না, এরকম কিচ্ছু না। আসলে আমি এইটুকু বিষয়ের জন্য আপনাকে বিরক্ত করতে চাইনি। আমি একাই সবকিছু হ্যান্ডেল করতে চেয়েছিলাম। আপনি এমনি আপনার কাজে অনেক ব্যস্ত রয়েছেন, সেজন্য আমি আপনার উপর বোঝা হতে চাইনি। কুডো বলে, তুমি যদি আমার সাথে কথাই না বলো তাহলে তুমি বুঝবে কিভাবে যে তুমি বোঝা না অন্য কিছু? আমি যদি জানতাম তোমার পড়াশোনা করার এই প্রতিফল বের হবে তাহলে আমি তোমাকে কখনোই অনুমতি দিতাম না। এটা শুনে মিও কান্না করে ফেলে। কুডো মনে মনে ভাবে, আমি এটা কি করলাম? আমার মিওর সাথে এভাবে কথা বলা একদমই উচিত হয়নি। মিও কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়। কুডো ভাবে, আমি মিওর সাথে এভাবে খারাপ ব্যবহার করে অনেক খারাপ করেছি। এই ব্যবহারের ফলে আমার আর সাইমোরির মধ্যে কোনো পার্থক্যই থাকলো না। আমি অনেক খারাপ একটা মানুষ। ওই লোকটা আমাকে একদম ঠিক কথাই বলেছিল। তারপর কুডো মিওকে গাড়িতে করে কোথাও যেন নিয়ে যেতে থাকে আর বলে, এখন ওই লোকটাই এইসব রহস্য থেকে পর্দা ফাঁস করতে পারবে। মিও এখন থেকে আর কোনো কষ্ট সহ্য করবে না। এই কথার সাথে 9 নম্বর পর্বটি এখানেই শেষ হয়। এপিসোডের শুরুতে আমরা দেখি কুডো মিওকে নিয়ে রাতের অন্ধকারে একটা বাড়িতে আসে। তখন তারা সামনে একটা চেরি ব্লসমের গাছ দেখতে পায়। কুডো ভাবতে থাকে, এই গরমের সময় এরকম চেরি ব্লসম কিভাবে ধরলো? মিও মনে মনে ভাবে, আমার মনে হচ্ছে এই গাছটা আমি এর আগেও কোথাও দেখেছি। তখন তাদের সামনে আরাতা সুরুকি চলে আসে আর বলে, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। উসুবা ভবনে তোমাদেরকে স্বাগতম। এটা শুনে মিও অবাক হয়ে যায়। আরাতা বলে, আমি ভাবতেও পারিনি যে তুমি এই জায়গাটা খুঁজে বের করবে। আমার আসল নাম হচ্ছে আরাতা উসুবা। সুরুকি আমার নকল নাম, যেটা আমি বাহিরে ব্যবহার করি। কুডো বলে, তোমার চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তুমি এই বিষয়টা জানো যে আমরা এখানে কেন এসেছি। আরাতা বলে, হ্যাঁ, তুমি মিওর খারাপ স্বপ্নের সমাধান খুঁজতে এসেছো, তাই না? কুডো বলে, মিও প্রতিদিন রাতে যেই খারাপ স্বপ্ন দেখে ওইটা তার শরীরে যেই উসুবার রক্ত রয়েছে ওইটার কারণে হয়। এই বিষয়টা আমি একেবারে নিশ্চিত। আরাতা বলে, এই বিষয়টা একেবারে অমান্য করা যায় না, কিন্তু মিওর খারাপ স্বপ্ন তার ভিতরের সুপার ন্যাচারাল অ্যাবিলিটির কারণে হচ্ছে। কুডো বলে, তার মানে মিওর শরীরে এক প্রকার অ্যাবিলিটি রয়েছে। আরাতা বলে, হ্যাঁ, নিঃসন্দেহে। আর এই শক্তিটা কোনো সামান্য কিছু না, অনেক ভয়ানক একটা শক্তি। মিও বলে, এটা হতে পারে না। আমার যখন সুপার ন্যাচারাল অ্যাবিলিটির পরীক্ষা হয়েছিল তখন আমি কোনো আত্মাকে দেখতে পাইনি। আরাতা বলে, যদি কেউ কোনো আত্মাকে দেখতে না পারে তাহলে তার শরীরে সুপার ন্যাচারাল অ্যাবিলিটির জন্ম হওয়াটা অনেক কঠিন। কিন্তু উসুবা বংশের যেই সুপার ন্যাচারাল অ্যাবিলিটি রয়েছে সেটা একটু ভিন্ন, তাই এক্ষেত্রে আত্মা না দেখতে পারলেও কিছুই যায় আসে না। তখন আমরা সেখানে মিওর নানাকে দেখতে পাই। সে বলে, আমি উসুবা বংশের প্রধান মেম্বার। আমার নাম হচ্ছে ইউশিরো উসুবা। আমি সম্পর্কে সুমি উসুবার বাবা আর মিওর নানা হই। তারপর তারা চারজন একসাথে কথা বলতে থাকে। মিওর নানা মিওকে বলে, আমি আশা করছি যে এখানে এসে তোমার এখন ভালো লাগছে। মিও বলে, হ্যাঁ, আপনি যখন বলেছেন তখন তো ভালো অবশ্যই লাগবে। আরাতা বলে, এটা আমাদের এই বাড়ির চারপাশে যেই উসুবার বন্ধন রয়েছে ওইটার কারণে হচ্ছে। তুমি যদি এই বন্ধনের ভিতরে থাকো তাহলে তুমি আরো তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কুডো জিজ্ঞাসা করে, মিও যদি এই বন্ধনের বাহিরে যায় তাহলে কি তার আবারও খারাপ স্বপ্ন আসা শুরু হয়ে যাবে? মিওর নানা বলে, হ্যাঁ, এরকম হতে পারে। কুডো বলে, মিওর এই সমস্যার কি কোনো সমাধান নেই? মিওর নানা বলে, কেন থাকবে না, অবশ্যই আছে, কিন্তু মিওকে সুস্থ করার জন্য আমার একটা শর্ত রয়েছে। সেটা হলো, তুমি কি মিওকে আমাদের হাতে ছাড়বে? মানে মিওর সমস্ত রেসপন্সিবিলিটি এখন আমি নিয়ে নিব। কুডো বলে, কেন? এতে আপনার উদ্দেশ্য কি? মিওর নানা বলে, মিওর অস্তিত্ব থাকাটা আমাদের জন্য অনেক কিছু। উসুবা বংশের জন্য মিও খুবই গুরুত্বপূর্ণ একজন মেম্বার। কুডো বলে, যদি এরকমই হয়ে থাকে তাহলে আজ পর্যন্ত তোমরা মিওকে তোমাদের কাছে কেন নিয়ে আসোনি? মিওর নানা বলে, কারণ আগে আমাদের বিশ্বাস ছিল না যে মিওর কাছে কোনো সুপার ন্যাচারাল অ্যাবিলিটি রয়েছে, কিন্তু এখন আমার অনুভব হচ্ছে যে মিওর ভিতরে কোনো একটা সুপার ন্যাচারাল অ্যাবিলিটি জন্ম নিয়েছে। আর উসুবা পরিবারে এরকম শক্তি আজ পর্যন্ত কখনোই দেখা যায়নি।
মিওর কাছে স্বপ্ন দর্শনের শক্তি রয়েছে, যার জন্য মিও অন্য মানুষদের স্বপ্নে হস্তক্ষেপ করতে পারে। আর হতে পারে মিওর এই খারাপ স্বপ্নগুলো তার এই স্বপ্ন দর্শনের শক্তির কারণেই হচ্ছে। এটাকে যদি এখনই ঠিক না করা হয় তাহলে ভবিষ্যতে উসুবা বংশের উপর অনেক ভয়ানক বিপদ আসতে পারে। কুডো বলে, মিওর সাথে তোমরা কি করতে চাও? মিওর নানা বলে, সেটাই করতে চাই যেটা এখন করা উচিত। আমি চাই মিও যেন তার সঠিক জায়গায় চলে আসে। যেহেতু মিওর ভিতরে স্বপ্ন দর্শনের শক্তি রয়েছে, তাই আমরা মিওকে উসুবা বংশ থেকে দূর করতে পারবো না। কুডো বলে, মিওকে আমার কাছ থেকে দূর করার আপনার এই চেষ্টাগুলো পুরোটাই ব্যর্থ হবে। আরাতা কুডোকে বলে, আমরা আপনাকে এখানে নিয়ে এসে বসিয়ে এই কথাগুলো বলছি, আশা করি এটাই আপনার জন্য যথেষ্ট। কুডো বলে, আমি কোনো গাধা না যে তোমরা আমাকে একটা কথা বলবে আর আমি শুধু তোমাদের কথার তালে তাল মিলিয়ে হ্যাঁ বলতে থাকবো। আরাতা বলে, তুমি শান্ত হয়ে যাও, এটা আমাদের উসুবা বংশের ভিতরকার কথা। কুডো বলে, আমি মিওকে উসুবা বংশে ফিরে যেতে দিব না, কারণ মিও আমার ফিয়ন্সে। মিও হচ্ছে আমার সম্পূর্ণ দুনিয়া। আরাতা আবারও বলে, এটা আমাদের পরিবারের একটা ব্যক্তিগত কথা, আর এখানে তুমি একজন বাহিরের মানুষ। কুডো বলে, তুমি এতগুলো বছর মিওর কোনো রকম খোঁজ খবর নেওনি, আর এখন যখন বুঝেছো যে মিওর কাছে সুপার ন্যাচারাল অ্যাবিলিটি রয়েছে, তখন তোমরা স্বার্থপরের মতো মিওকে নিজের কাছে টেনে নিচ্ছ। আমি মিওকে নিজের সাথে নিয়ে যাব, আর মিওর সুরক্ষার জন্য সবকিছু আমি নিজেই করব। আরাতা বলে, তোমার কি সত্যিই মনে হয় তুমি মিওর সুরক্ষা করতে পারবে? তোমার অবহেলার কারণেই সাইমোরি পরিবারের লোকেরা মিওকে কিডন্যাপ করে বন্দি রেখে এত অত্যাচার করেছিল। শুধু তাই না, তুমি তো মিওর খারাপ স্বপ্নগুলো থামাতে না পেরে তাকে কষ্ট পাওয়ার জন্য ছেড়ে দিয়েছিলে। তুমি এখন কোন মুখে এই কথা বলতে পারো যে তুমি মিওর সুরক্ষার দায়িত্ব নিবে? তাছাড়াও তোমার কাছে তো মিওর কাছে থাকার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ কাজ পড়ে রয়েছে। কেউ একজন কবরকে খুঁড়ে ফেলেছে, যার জন্য রাজধানীর উপর বা দেশের উপর অনেক ভয়ানক বিপদ আসতে চলেছে। এটার জন্য তোমার মিওর কাছে থেকে মিওর দেখাশোনা করার সময় কোথায়? এগুলো শুনে কুডো অনেক রাগান্বিত হয়ে যায়। মিও ভাবতে থাকে, মিস্টার কুডো আমার জন্য অনেক বড় একটা বিপদে পড়ে গিয়েছেন। আমার জন্য উনি সবসময় চিন্তিত থাকেন, কোনো কিছুই ভালোভাবে করতে পারছেন না। তখন আরাতা মিওকে জিজ্ঞাসা করে যে তুমি কি চাও? মিও কাঁদো কাঁদো গলায় বলে, আমি জানি না, এই বিষয়ে আমি কিছুই বলতে পারছি না। মিও ভাবে, আমি যদি এখানে বলি যে আমি মিস্টার কুডোর সাথে থাকবো, তাহলে আমার জন্য মিস্টার কুডো সারা জীবন চিন্তিত হয়ে থাকবেন। তখন আরাতা বলে, আমাদের কথার দ্বারা মিও এখানে সিদ্ধান্ত নিতে পারছে না, সেজন্য আমরা যদি একসাথে ফাইট করে এটার সিদ্ধান্ত নেই তাহলে কেমন হয়? তুমি যদি জিতে যাও তাহলে আমি তোমাকে মিওর সুপার ন্যাশনাল অ্যাবিলিটিকে কন্ট্রোল করা শিখিয়ে দিব, যাতে তুমি ওকে সাহায্য করতে পারো, যার কারণে মিওর খারাপ স্বপ্নগুলো কখনোই আসবে না। মিও বলে, আমি এরকমটা কখনোই চাইনি যে আমার জন্য আপনারা মারামারি করেন। তখন হুট করে কুডো রাজি হয়ে যায়। তারপর তারা একসাথে ময়দানে আসে। তখন সকাল হচ্ছিল, হালকা হালকা সূর্যের আভা দেখা যাচ্ছিল। আরাতা বলে, তুমি জিতলে মিও কুডো পরিবারে যাবে, আর আমি জিতলে উসুবা বংশই মিওর একমাত্র বাড়ি হবে। কুডো বলে, তোমার এই শর্ত আমি মেনে নিচ্ছি। তারা দুইজন নিজেদের অস্ত্র দিয়ে ফাইট করতে শুরু করে। প্রথমে আরাতা তার একটা টেকনিক দিয়ে কুডোকে আক্রমণ করে, কিন্তু কিছুক্ষণ পর কুডো তার টেকনিক ধরে ফেলে আর বলে, এই টেকনিকগুলো আমার উপরে আর একদমই কাজ করবে না। আরাতা বলে, আমি জানতাম যে তোমার ভিতরে কিছু একটা অবশ্যই রয়েছে। তুমি কি জানো যে ছোটবেলায় সুপার ন্যাশনাল অ্যাবিলিটির পরীক্ষায় মিও কোনো আত্মাকে কেন দেখতে পায়নি? কারণ উসুবা বংশে কারোর কাছেই আত্মা দেখার পাওয়ার নেই, এমনকি আমার কাছেও নেই। এটা আবশ্যক যে ডেভিল বা আত্মাদের সাথে ফাইট করার জন্য আত্মাদেরকে দেখাটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু উসুবা বংশের মানুষদের সুপার ন্যাশনাল অ্যাবিলিটি আত্মাদের সাথে ফাইট করার জন্য হয়নি, বরং ওই মানুষদের সাথে ফাইট করার জন্য হয়েছে যেই মানুষদের কাছে সুপার ন্যাচারাল অ্যাবিলিটি রয়েছে। এটা বলে সে এখানে তার অনেকগুলো ডুপ্লিকেট বানিয়ে ফেলে। তখন কুডো তার পাওয়ার ব্যবহার করে, আর কুডোর এত ভয়ানক পাওয়ার দেখে আরাতাও অবাক হয়ে যায়।
তাদের মাঝখানে আরো কিছুক্ষণ ফাইট হওয়ার পর কুডো তার একটা আগুনের পাওয়ার দিয়ে অনেক ভয়ানক একটা আক্রমণ করে এবং তার তলোয়ারে আগুনের পাওয়ার নিয়ে যখন আরাতার উপর এভাবে আক্রমণ করবে তখন আরাতা তার সামনে মিওর একটা ইলিউশন তৈরি করে। এটা দেখে কুডো একটু ডিস্টার্ব হয়ে যায়, আর সেই সুযোগে আরাতা গুলি মেরে কুডোকে হারিয়ে দেয়। আর তখনই সূর্যের আলো ফুটে ওঠে। আরাতা বলে, আমি জিতে গিয়েছি, আর সিদ্ধান্তও হয়ে গিয়েছে যে মিও এখন কোথায় থাকবে। এগুলো দেখে মিও দৌড়ে কুডোর কাছে এগিয়ে আসছিল। তখন আরাতা বলে, তুমি নিঃসন্দেহে অনেক শক্তিশালী একজন মানুষ, কিন্তু এখন থেকে মিওর দেখাশোনার সমস্ত দায়িত্ব আমার হাতে থাকবে। এটা বলে সে একটা চুটকি বাজিয়ে কুডোকে এখান থেকে অদৃশ্য করে দেয়, আর আমরা কুডোকে বাড়ির বাহিরে দেখতে পাই। পরের দৃশ্যে আমরা দেখি হাজুকি কুডোর ক্ষতস্থানের চিকিৎসা করতে করতে বলছিল, তুমি মিওকে ওভাবে রেখে কিভাবে চলে আসলে, তার উপর তুমি এত আঘাতও পেয়েছো। কুডো বলে, আমাকে ক্ষমা করে দাও। হাজুকি বলে, ক্ষমা চাইলেই যদি সবকিছু হয়ে যায় তাহলে এখনই আবারও ওখানে যে ক্ষমা চেয়ে মিওকে এখানে নিয়ে আসো। কুডো বলে, আমি এটা করতে পারবো না, কারণ আমি শর্তে হেরে গিয়েছি, তাই আমি মিওকে ফিরে আনার অধিকার হারিয়ে ফেলেছি। হাজুকি একটা ঘুষি মেরে বলে, তুমি কিরকম অনুভব করছো এটাতে কিছুই যায় আসে না। তুমি মিওকে ওখানে এভাবে ফেলে রেখে আসতে পারো না। তোমার এই জিনিসটা বুঝতে হবে যে মিও তোমার বিরুদ্ধে ওইখানে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, কারণ সে তোমার সাথে মন থেকে থাকতে চায়। আর সে এটা নিয়ে ভয় করে যে তুমি যদি ওকে তোমার সঙ্গে থাকতে না করে দাও তাহলে তার পুরো দুনিয়া শেষ হয়ে যাবে। সেজন্য সে নিজেকে আরো বেটার করার চেষ্টা করছিল, যাতে মিও যেন তোমার পছন্দ হতে পারে। আর তার মনের কথাগুলো সে তোমাকে ভালোভাবে বলতেও পারছিল না। কুডো বলে, আমার মনে হচ্ছে আমি অনেক বড় একটা ভুল করেছি। হাজুকি বলে, তুমি নিজেকে সামলে মিওকে এখানে নিয়ে আসো, কারণ তোমাকে ছাড়া মিওর এই দুনিয়াতে আর কেউ নেই। তখন কুডোর কাছে একটা কল আসে। কথা শেষ করে সে বলে, আমাকে এখনই হেডকোয়ার্টারে যেতে হবে। হাজুকি বলে, তুমি মিওকে ফেলে তোমার কাজের জন্য কেন যাচ্ছ? কুডো বলে, কারণ এখন আমার এমার্জেন্সিতে যেতে হবে। হাজুকি বলে, মিওর থেকে বেশি এমার্জেন্সি এখন আর কি হতে পারে? কুডো বলে, ওইখানে মানুষদের জীবন বিপদে রয়েছে। আমি যদি নিজের দায়িত্ব পালন না করি তাহলে অনেক মানুষেরা মারা যাবে। আমি যদি এখন কাজে না যাই তাহলে মিও ভাববে আমি মিওর চিন্তায় ঠিকমতো কাজ করতে পারিনি, আর ওই মানুষদের মৃত্যুর দায়ভারও মিও নিজের কাঁধে নিয়ে নিবে। সেজন্য আমাকে যেতেই হবে। কাজ শেষ করে যত দ্রুত সম্ভব আমি মিওকে এখানে নিয়ে আসব। এই কথায় হাজুকিও সম্মতি জানায়। কুডো তার গাড়িতে করে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা মহারাজ তাকাহিতোকে দেখতে পাই। সে আকাশের দিকে তাকিয়ে ভাবে যে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হয়েছে। অন্যদিকে আমরা এই ভয়ানক লোকটাকে দেখতে পাই। সে বলে, এখন সময় চলে এসেছে। যেই মানুষেরা আমাদের বিরুদ্ধে কথা বলেছিল ওই প্রত্যেকটা মানুষকেই এখন শাস্তি পেতে হবে। এটা বলে সে অনেক ভয়ানকভাবে হাসতে থাকে। অন্যদিকে আমরা আরাতাকে দেখি। সে তার অতীতের একটা ঘটনা মনে করে। আরাতা যখন অনেক ছোট ছিল তখন সে তার নানাকে জিজ্ঞাসা করেছিল, আমি আমার দায়িত্বগুলো কখন পাবো? আরাতার নানা বলেছিল, এটা আমি এখন বলতে পারবো না, কিন্তু তুমি সঠিক সময় হলে অবশ্যই পেয়ে যাবে। আরাতা বলে, এখন আমার নিজের দায়িত্ব পালন করার সময় চলে এসেছে। এটা ভেবে আরাতা মিওর কাছে আসে আর বলে, তুমি এখন কেমন আছো? মিও বলে, আমার মিস্টার কুডো এখন কেমন আছেন? উনি কি ভালো আছেন? আরাতা বলে, হ্যাঁ, আমি তাকে শুধু একটা ম্যাজিক করে বাড়ির বাহিরে পাঠিয়ে দিয়েছিলাম। শুনেছি সে ঠিকঠাক মতোই আমার বাড়িতে পৌঁছে গিয়েছে, আর আজকে সে তার কাজের জন্য বের হয়েছে। তার কাছে অন্তর বলতে কিচ্ছু নেই। তোমাকে রেখে তার কাজে যাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আরাতা মিওর সামনে তার মায়ের এবং তার নানার একটা ছবি রাখে আর বলে, তোমার মা তার সুপারন্যাচারাল অ্যাবিলিটি দিয়ে মানুষদের মনের কথা জানতে পারত। সে টেলিপ্যাথি কিভাবে ব্যবহার করতে হয় সেটাও জানতো। তোমার মা অর্থাৎ মিস সুমি টেলিপ্যাথির ব্যবহার খুব সহজেই করতে পারত। আর যাদের কাছে এই শক্তি থাকে তাদের বাচ্চাদের কাছেও অনেক অসাধারণ সুপারন্যাচারাল অ্যাবিলিটি থাকে। ঠিক ওইরকমই যেরকম স্বপ্ন দর্শনের শক্তি তোমার কাছে রয়েছে। আসলে আমি মিস্টার কুডোকে তোমার স্বপ্ন দর্শনের শক্তির বিষয়ে যা বলেছি ওইটা শুধু একটা টুকরো মাত্র। স্বপ্ন দর্শনের শক্তির মাধ্যমে তুমি চাইলে যে কারো স্বপ্নের মধ্যে প্রবেশ তো করতে পারবে,
কিন্তু তুমি চাইলে তাকে স্বপ্ন দেখাতেও পারবে। প্রত্যেকটা মানুষেরই ঘুমের প্রয়োজন আছে। সেজন্য একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন, তোমার এই স্বপ্ন দর্শনের শক্তির মাধ্যমে তুমি চাইলে এটাকে ম্যানিপুলেট করতে পারো, আর তাকে নিজের হাতের কাঠের পুতুল বানিয়ে তাকে যেমন মন চায় তেমন চালাতে পারো। শুধু তাই না, ধীরে ধীরে যত তোমার স্বপ্ন দর্শনের শক্তি বাড়তে থাকবে, তুমি সবকিছু দেখতে পারবে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ দেখা তোমার এই সুপার ন্যাচারাল অ্যাবিলিটির দ্বারা সম্ভব হয়ে যাবে। এত কিছু শুনে মিও অবাক হয়ে যায় আর বলে, তাহলে এতগুলো বছর এই সুপার ন্যাচারাল অ্যাবিলিটি আমার ভিতরে লুকিয়ে কেন ছিল? তখন মিওর নানা এসে বলে, এই শক্তির উপরে তোমার মা সুমি একটা বন্ধক লাগিয়ে রেখেছিল। মিও আরো অবাক হয়ে বলে, কিন্তু মা আমার সাথে এমনটা কেন করবেন? মিওর নানা বলে, এটা বুঝতে হলে আমার তোমাকে ওই সময়ের ঘটনা বলতে হবে যখন তুমি জন্মও হওনি। আমি তোমাকে ওই সব কথাই বলবো, কেন সুমির বিয়েটা সাইমরি বংশে হয়েছিল, আর কেনই বা সে তোমার শক্তির উপরে বন্ধন লাগিয়েছিল। মিওর নানার এই কথা বলার শুরুর দৃশ্য দেখিয়ে 10 নম্বর পর্বটি এখানেই শেষ হয়।